আজ আমরা ক্লাস 10 এর চলতড়িৎ নিয়ে আলোচনা করব। একটা অন্যতম ইম্পর্টেন্ট চ্যাপ্টার। আশা করছি তোমরা সকলেই পড়াশোনা করছো এবং এই পরিস্থিতির মধ্যে আমাদের কিন্তু পড়াশোনা করতেই হবে, তার কারণ যতই হোক আমাদের মাধ্যমিক ঠিকঠাক সময়ে হবে এবং তখন কিন্তু এই ধরনের কোনো রকম গাফিলতি তো আর চলবে না। তো ওই জন্য চলো আজকে আমরা সব থেকে একটা আমাদের ফিজিক্সের ইম্পর্টেন্ট চ্যাপ্টার চলতড়িৎ স্টার্ট করি। তো আজকে আমরা কি পড়বো সেটা আগে একটু আমরা লিস্ট করে নিই। আজকে আমরা তড়িৎ আধান সম্পর্কে জাস্ট একটা সূচনা করে সেখান থেকে কুলম্বের ল, তড়িৎ বিভব এবং বিভব পার্থক্য, মানে খুব একদম ছোট্ট পরিসরে চ্যাপ্টারটা আজকে আমরা স্টার্ট করি। তো চলো প্রথমেই চলতড়িৎ বা কারেন্ট ইলেকট্রিসিটি, মানে যে তড়িৎ এক জায়গা থেকে অন্য জায়গায় প্রবাহিত হয়, অর্থাৎ ঘর্ষণ তড়িৎ বা স্থির তড়িতের মতো এক জায়গায় স্ট্যাগন্যান্ট বা স্ট্যাটিক হয়ে বা স্থির হয়ে থাকে না। কেন? এখানে ধরো আমি লাইট জ্বালালাম, আমি সুইচ অন করলাম, লাইট জ্বললো, তার মানে আমাদের এরকম একটা কনসেপশন আছে যে তড়িৎ তারের মধ্যে দিয়ে গিয়ে লাইট জ্বালালো। ওকে, তো ফার্স্টে এই চলতড়িৎতে আলোচনার আগে আসার আগে আমরা ছোট করে একটু দেখে নিই তড়িৎ আধান। তো আমরা সকলেই জানি যে পরমাণু আর আধান এই দুটো ওয়ার্ডের সাথে আমরা সবাই রিলেটেড। তো পরমাণু এবং আধান, পরমাণুর মধ্যে কি চলে বলো? পরমাণু তার একদম কেন্দ্রটায় পিএন মানে প্রোটন নিউট্রন এবং তার বাইরে এইভাবে ইলেকট্রন গুলো ঘুরতে থাকে। একটা পরমাণুর মধ্যে কি হয়, যত সংখ্যক প্রোটন থাকে তত সংখ্যক ইলেকট্রন থাকে, তার ফলে যতটা পজিটিভ বা ধনাত্মক আধানের পরিমাণ ততটাই নেগেটিভ বা ঋণাত্মক আধানের পরিমাণ। তো এই আধানের পরিমাণটা মধ্যে যদি যে কোনো একটা দিক বেড়ে যায়, যেমন ধরো পরমাণুর যত বাইরের পক্ষে ইলেকট্রন গুলো আছে তারা তত কি মুক্ত, মানে তারা তত আলগা ভাবে আটকে আছে, তার ফলে ওই ইলেকট্রন গুলো বেরিয়ে যেতে পারে। তার মানে এটা সম্ভব যে পরমাণু থেকে ইলেকট্রনকে বার করে দেওয়া যায়, আবার পরমাণুতে ইলেকট্রনকে ইম্পোজ করা যায়, মানে ইলেকট্রনকে আবার যুক্ত করানো যায়। তাহলে যখন ইলেকট্রনকে যুক্ত করানো যাবে আমরা সকলেই জানি তখন নেগেটিভ আয়ন তৈরি হবে, তার কারণ ইলেকট্রনের সংখ্যা বেড়ে যাবে। হ্যাঁ, এবং যখন পরমাণু থেকে ইলেকট্রন বেরিয়ে যাবে তখন প্রোটনের সংখ্যা বাড়বে, অর্থাৎ সেটা পজিটিভ আধানে পরিণত হবে। এবং অর্থাৎ ক্যাটায়ন আর অ্যানায়ন এই দুটো কনসেপ্ট আমার কাছে ক্লিয়ার। যখন সেটা ইলেকট্রনের পরিমাণ যখন বাড়বে, যখন নেগেটিভ আয়নে পরিণত হবে তখন সেটা অ্যানায়ন, যখন পজিটিভ আয়নে পরিণত হবে তখন সেটা ক্যাটায়ন। তো তার মানে এটুকু আমরা বুঝলাম। বা তার আগে আমরা আর একটা ছোট জিনিস দেখি, আর একটা জিনিস আমরা কি জানতাম বলো? সম পরিমাণ বা সম প্রকৃতির আধান বা সমজাতীয় আধান, সমজাতীয় আধান বিকর্ষণ এবং বিপরীত জাতীয় আধান, বিপরীত জাতীয় আধান আকর্ষণ। এখানে এখনো পর্যন্ত আমি যা বলেছি সব কিন্তু ক্লাস 8 এর কনসেপ্ট। বিপরীত জাতীয় আধান হলে আকর্ষণ, এটুকু আমরা বুঝেছি। এবার একটা ছোট্ট যদি উদাহরণের মাধ্যমে বলা যায়, ধরো একটা পশম রয়েছে, একটা কাঁচদণ্ড রয়েছে, একটা পশমের কিছু রয়েছে, একটা কাঁচদণ্ড রয়েছে। কাঁচদণ্ডকে যদি পশম দ্বারা ঘর্ষণ করা যায় তাহলে আমরা কি দেখতে পাবো, যে পশমটা নেগেটিভ আধানে আহিত হয়েছে এবং কাঁচদণ্ডটা পজিটিভ আধানে আহিত হয়েছে। তার মানেটা কি? তার মানে ইলেকট্রনটা কাঁচ থেকে পশম বা রেশমে ধরো রেশমে ট্রান্সফার হয়ে গেছে। তাহলে এখান থেকে আমরা কি বুঝলাম? ঘর্ষণের ফলে হোক, যে কোনো ভাবে হোক, ইলেকট্রনকে একটা বস্তু থেকে আর একটা বস্তুতে ট্রান্সফার করানো যায়। যখনই ট্রান্সফার হয়েছে তাহলে পশমটা হয়ে গেছে নেগেটিভ আধানে আহিত, কাঁচটা হয়ে গেছে পজিটিভ আধানে আহিত। তো তার ফলে একে অপরকে তারা আকর্ষণ করছে। তো এই যে কনসেপশন, তার মানে একটা আধান একে অপরকে আকর্ষণ করছে, একে অপরকে বিকর্ষণ করছে। তাহলে এবার আমরা যদি সেটাকে এইভাবে ভেবে নিই, ধরো কোনো একটা জায়গায় একটা পজিটিভ আধান রাখলাম, তাহলে তার একটা নির্দিষ্ট রেঞ্জ বা একটা যে কোনো এর সাথে সরলরেখায় চলা যে কোনো একটা দূরত্বের মধ্যে যখনই আমি অন্য একটা আধান, সেটা হতে পারে পজিটিভ বা হতে পারে নেগেটিভ, যে কোনো একটা আধান যদি আমি প্রবেশ করানোর চেষ্টা করি তাহলে এই সরলরেখা বরাবর এর আর এর মধ্যে একটা আকর্ষণ বল বা একটা বিকর্ষণ বল কাজ করবে। এবং যে আকর্ষণ আর বিকর্ষণ বলটা এদের মান, মানে কতটা পরিমাণ আধান আছে তার উপর এবং এদের এই দূরত্ব তার উপর, এই দুটো জিনিসের উপর ডিপেন্ড করবে। তো এই কনসেপশন থেকে আমরা আজকে শুরু করব কুলম্বের সূত্র, আমাদের ফার্স্ট টপিক
কুলম্বের সূত্র। দেখো কুলম, বিজ্ঞানী কুলম কি বলেছিল? বিজ্ঞানী কুলম এটা বলেছিল যে কুলম্বস ল, কুলম্বের সূত্র। বিজ্ঞানী কুলম এটা বলেছিল যে ধরো কোন একটা জায়গায় একটা Q1 পরিমাণ বিন্দু আধান আছে এবং আর একটা জায়গায় একটা Q2 পরিমাণ বিন্দু আধান আছে। আমরা কিন্তু ক্লাস 8 এটা পড়েছিলাম। বিন্দু আধান আছে এবং তাদের মধ্যেকার সরলরেখা বরাবর, একদম স্ট্রেট লাইন বরাবর দূরত্ব যদি r হয়, তাহলে এদের দুজনের মধ্যে এদের প্রকৃতি অনুযায়ী আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করবে। তাহলে সেই বলটার কি হবে? সেই বলটা হবে প্রথমে সমানুপাতিক এদের গুণফলের। কেমন? Q1 ইন্টু Q2 এদের সমানুপাতিক এদের গুণফলের, এবং দ্বিতীয় ক্ষেত্রে ব্যস্তানুপাতিক এদের দূরত্বের বর্গের। তার ফলে আমরা কি পাবো? তার ফলে আমরা একটা পূর্ণ যে সূত্রটা পাবো সেটা হচ্ছে Q1 ইন্টু Q2 বাই r স্কয়ার। এই ফর্মুলাটা হলো কুলম্বের সূত্র। ঠিক দেখো, যেমন আমাদের নিউটনের মহাকর্ষ সূত্র ছিল, সেইভাবেই কিন্তু কুলম্বের সূত্রটা এখানে কাজ করলো। ওকে, তাহলে এইখানে আমরা জানি এরকম সমানুপাতিক ভাবে রাখা যায় না। এটাকে সমান সমান আনতে গেলে এখানে একটা কনস্ট্যান্ট আনতে হবে, যেটা মাধ্যমের উপর নির্ভর করবে। এবং আমি সবসময় বলি, বেশিরভাগ ক্ষেত্রে তোমরা এসআই ইউনিটের দিকেই যাবে। তাহলে এর ইকুয়াল টু 1/4π/0, এটা আমরা এসআই তে লিখছি 1/4π/0 ইকুয়াল টু Q1 ইন্টু Q2 বাই r স্কয়ার। এটা দাঁড়ালো এসআই পদ্ধতিতে তোমার কুলম্বের সূত্রের গাণিতিক রূপ। এবং এই যে সাইলেন্ট 0, এটা হচ্ছে বায়ু মাধ্যমে তড়িৎ ভেদ্যতা, মানে এটা মাধ্যমের উপর কিন্তু ডিপেন্ড করছে। বায়ু মাধ্যমে তড়িৎ ভেদ্যতা, অন্য মাধ্যম হলে কিন্তু মাধ্যমের তড়িৎ ভেদ্যতা বদলাবে। তো বায়ু মাধ্যমে এটা তড়িৎ ভেদ্যতা, তো দেখো বায়ু মাধ্যমে এর একটা মান আছে, সেই মানটা হচ্ছে 9 ইন্টু, যেটা কনস্ট্যান্ট পার্ট, 9 ইন্টু 10⁹ এর ভ্যালু হচ্ছে 9 ইন্টু 10⁹ in m স্কয়ার কুলম্ব ইনভার্স। এইটা হচ্ছে মান। ওকে, তো এই একই জিনিস যদি আমরা সিজিএস এ করি, তাহলে কোথায় চেঞ্জটা হবে একটু দেখে না। একই জিনিস যখন আমরা সিজিএস এ করব, তাহলে F ইকুয়াল টু Q1 Q2 1/k, এখানে 1/k কনস্ট্যান্ট, এবং এখানে দেখা গেছে k এর মান 1 হলো। এটা আমাদের সিজিএস। ওকে, তো এইবার আমরা এইখানে তো পড়লাম। এবার আমরা এককে আসি ইউনিট। এখান থেকে কি কি ইউনিট পাওয়া যায় প্রতি ক্ষেত্রে আমি তোমাদের বলে রাখি, যা যা ইউনিট পাওয়া যাবে সেই ইউনিট গুলো, তাদের সংজ্ঞাগুলো ভালো করে পড়তে হবে, এগুলো কিন্তু পরীক্ষায় আসে। তো ইউনিট এখান থেকে ফার্স্টেই আধানের এসআই ইউনিট হচ্ছে কুলম্ব। বিজ্ঞানী কুলম্ব আবিষ্কার করেছিল, কুলম্ব সি। ওকে, আধানের এসআই ইউনিট কুলম্ব। এবার একটা প্রশ্ন আসে, 1 কুলম্ব কাকে বলে? এইটা একটু ভালো করে বুঝতে হবে। 1 কুলম্ব কাকে বলে? না, ধরো এই যে সবসময় মাথায় রেখো, যখন আমি কোন ইউনিটের সংজ্ঞা বার করবো, তখন কিন্তু বাকি জিনিসগুলোকে 1 ধরতে হয়। ওকে, তো দেখো এখানে একটা Q1 আছে, এখানে একটা Q1 আছে, এখানে একটা Q2 আছে, এদের মাঝখানে আর দূরত্ব। তাহলে আমি যদি ফার্স্টেই ধরে নিই Q1 ইকুয়াল টু Q2 ইকুয়াল টু 1 কুলম্ব, মানে এখান থেকে যে সংজ্ঞাটা বার করবো তাতে Q1 Q2 এটা 1 কুলম্ব তৈরি হবে। তো কিভাবে সংজ্ঞাটা বার করবো? দেখো, যখন দুটো বিন্দু আধান এবং দুটো সমপরিমাণ বিন্দু আধান পরস্পরের মধ্যে 1 মিটার দূরত্ব বজায় রাখবে, তখন তাদের মধ্যে যে বল কাজ করবে, সেই বলটা কত কাজ করবে? সেই বলটা কাজ করবে 9 ইন্টু 10⁹ নিউটন। এটা কি করে একটু বোঝো। ধরো আমি এইভাবে এই ফরমেশনটা থেকে আমি বার করার চেষ্টা করছি কুলম্বের এসআই সংজ্ঞা। তো এইখানে এই জায়গাটাকে আমি তো সবকিছু থেকে 1 বসাবো, এটা 1, এটা 1, তাহলে এইখানে কি 1 ইন্টু 1/1 স্কয়ার, এটা তো বাদই হয়ে গেল, প্রায় এই পার্টটা বাদ হয়ে গেল। এবং শুধু মান বসাবো এই পার্টটা 9 ইন্টু 10⁹, তাহলে এই সাইডে যখন এটা, তার মানে নিউটন। ওকে, তাহলে আরেকবার একটু বোঝো সংজ্ঞাটা কিভাবে আসবে। দুটো বিন্দু আধান যখন পরস্পরের মধ্যে 1 মিটারের ব্যবধানে থাকবে, তখন তাদের মধ্যে যখন 9 ইন্টু 10⁹ নিউটন বল কাজ করবে, তখন এই দুটো বিন্দু আধানের পরিমাণ 1 কুলম্ব। ওকে, বা এটাই 1 কুলম্বের
সংজ্ঞা। একই রকম ভাবে কুলম্বের সংজ্ঞা আমরা যেমন পেলাম, এটা এসআই, তেমনি সিজিএস ইউনিট হয়। সিজিএস ইউনিটে আধানের একক হচ্ছে ইএসইউ বা স্ট্যাট কুলম্ব। তখন কি করে বার করবো? একই রকম এফ, কিন্তু এখানে হয়ে যাবে 1/k, আবার ওই একই জিনিস 1/1, কিন্তু এখানে 1 স্কোয়ার। এখানে কিন্তু তখন বলবো যখন দুটো বিন্দু আধান এবং পরস্পরের মধ্যে দূরত্বটা আর ইকুয়াল টু যখন 1 সেন্টিমিটার, আর ইকুয়াল টু যখন 1 সেন্টিমিটার, তখন এই পুরোটা বাদ হয়ে গেল। আর আমি কি পেয়েছিলাম? কে এর মান 1 পেয়েছিলাম, আমি আগে দেখালাম। তাহলে কে এর মান যদি এখানে 1 পাবো, তাহলে এখানে এফ টা কি হবে? সিজিএস অনুযায়ী 1 ডাইন বল অনুভব করবে তার একে অপরের মধ্যে, সিজিএস। তাহলে আরেকবার আমি সংজ্ঞাটা ক্লিয়ার করে দিই। যখন দুটো বিন্দু আধান এবং সমপরিমাণ বিন্দু আধান একে অপরের মধ্যে 1 সেন্টিমিটার দূরত্ব বজায় রাখবে এবং যদি তাদের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বলের মান 1 ডাইন হয়, তখন সেই দুটো আধানকে বলা হবে তারা 1 ইএসইউ আধান। তো এবার কুলম্ব আর আধান, এই কুলম্ব আর ইএসইউ এর মধ্যে একটা সম্পর্ক আছে, এই সম্পর্কটা জাস্ট তোমাদের মনে রাখতে হবে। তো সম্পর্কটা হচ্ছে 1 কুলম্ব ইকুয়াল টু 9 ইন্টু 1 কুলম্ব ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 9 তো থাকছে, 3 ইন্টু 1 কুলম্ব ইকুয়াল টু 3 ইন্টু 10 টু দি পাওয়ার 9 ইএসইউ। এই সম্পর্কটা তোমাদের মাথায় রাখতে হবে। ওকে, তো এর ফলে আমরা কুলম্বের ল বা কুলম্বের সূত্রের পুরো পার্টটাকে কভার করলাম, তড়িৎ বিভব, এই তড়িৎ আধানের পুরো পার্টটাকে কভার করলাম। তো এই সংজ্ঞাগুলো তোমাদের তো পড়তে হবে, খুব ইম্পর্টেন্ট। তো এবার আমরা পরের আরেকটা ইম্পর্টেন্ট টপিক, যেটা থেকেই আমাদের তড়িৎ প্রবাহ বা সেই কনসেপ্টগুলো আমাদের শুরু, সেই ফার্স্ট টপিকটা হচ্ছে তড়িৎ বিভব বা ইলেকট্রিক পোটেনশিয়াল। তড়িৎ বিভব, দেখো তড়িৎ বিভব কাকে বলে? তড়িৎ বিভবটাকে আমরা কিভাবে ভাববো? দেখো, ধরো কোনো একটা বস্তুর তাপীয় অবস্থা হয়, কোনো একটা বস্তুর তাপীয় অবস্থা মানেটা কি বলো? ধরো কোনো একটা এ একটা বস্তু রয়েছে, বি একটা বস্তু রয়েছে, এদের দুজনকে যদি কোনোভাবে টাচ করাও, তাহলে এ যদি হটার বডি হয় আর বি যদি কোল্ড বডি হয়, মানে ঠান্ডা হয়, তাহলে কি তাপপ্রবাহ এ থেকে বি এইভাবে তাপ প্রবাহ হতে থাকবে। তার মানে কি একটা উচ্চতর কোন একটা ক্ষেত্র থেকে নিম্নতর কোন একটা ক্ষেত্রের দিকে তাপপ্রবাহ হচ্ছে এবং এর টেম্পারেচার T1, এর টেম্পারেচার T2, যতক্ষণ এই T1 ইকুয়াল টু T2, এই দুটো টেম্পারেচার মানে উষ্ণতা, অর্থাৎ তাপীয় অবস্থাগুলো যতক্ষণ না সমান হয়ে যাচ্ছে, ততক্ষণ এরকম একটা কিছু প্রবাহ চলছে। আবার ধরো আমরা এইভাবেও ভাবতে পারি যে কোনো একটা তুমি পাথরকে তুমি ওপরে ছুঁড়লে, তাহলে সেই পাথরটাকে যখন ওপরে ছুঁড়লে পাথরটা অবভিয়াসলি কি নিচে পড়বে। তাহলে পাথরটা যখন ওপরে উঠলো, তার কি পোটেনশিয়াল এনার্জি মানে স্থিতি শক্তিটা ওখানে অনেক বেশি বা স্থিতি শক্তিটা বৃদ্ধি পেয়েছে। তাহলে সবসময় দেখো পাথরটা কিন্তু নিচেই পড়বে, এটা কনফার্ম। তার মানে উচ্চ স্থিতিশক্তিযুক্ত স্থান থেকে সে কম স্থিতিশক্তিযুক্ত স্থানে পড়বে। তার মানে এখানেও আমরা বুঝতে পারছি যে যখনই কোনো এই যে তাপ, তারপর তড়িৎ, এগুলো তো একটা করে বস্তুর শক্তি। তো এই যে শক্তি যখনই একটা ব্যাপার আসে, তখন সবসময় দেখো বস্তু কি চাইছে, বস্তু তার আর একটা বিশেষ গুণের ফলে সে বেশি শক্তিযুক্ত স্থান থেকে কম শক্তিযুক্ত স্থানে সর্বদা অবতরণ করতে চাইছে। তো এখানেও তেমনি এরকম হবে। বস্তুর তড়িৎ বিভব হলো বস্তুর এমন একটা তড়িৎ অবস্থা, এমন একটি তড়িৎ অবস্থা যেটা ঠিক করে দেবে যে কোন বস্তু থেকে কোন বস্তুতে আধান যাবে এবং কোন বস্তু সেই আধান গ্রহণ করবে। কেমন? তাহলে এইবার চলো আমরা একটু এগোই। তাহলে এখান থেকে আমি এটুকু ক্লিয়ার হয়ে গেলাম যে উচ্চ বিভব মানে বস্তুর উচ্চ তড়িৎ অবস্থা, উচ্চ বিভব। তাহলে উচ্চ বিভবটাকে নর্মালি পজিটিভ আধান এই সাইন দিয়ে দেখানো যায়। নিম্ন বিভব অর্থাৎ বস্তুর নিম্ন যে তড়িৎ অবস্থা, সেটাকে মাইনাস আধান দিয়ে দেখানো যায়। এবং সবসময় মাথায় রেখো, আমরা তড়িৎ বিভব নিয়ে আলোচনা করছি, তাহলে তড়িৎ প্রবাহ সর্বদা উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে থাকবে এবং এই উচ্চ বিভব এবং নিম্ন বিভব যতক্ষণ বজায় থাকবে, ততক্ষণই কিন্তু তড়িৎ প্রবাহটা
চলবে। তাহলে সোজা ভাষায় কি তড়িৎ বিভবটা কি? তড়িৎ বিভব হলো তড়িৎ প্রবাহ চলার জন্য, বা তড়িৎ প্রবাহ মানেটা কি? তড়িৎ প্রবাহ মানে হচ্ছে, তড়িৎ প্রবাহ এই কথার অর্থ কি? তড়িৎ আধানটা সময়ের সাপেক্ষে কতটা যাচ্ছে, মানে তড়িৎ আধান বাই সময়, এটাকে বলা হয় তড়িৎ প্রবাহ। তার মানে কি অ্যাকচুয়ালি তড়িৎ প্রবাহ মানেটা কি? তড়িৎ আধান এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে। তাহলে তড়িৎ আধান এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে, এই ব্যাপারটা কিন্তু পুরোপুরি ডিপেন্ড করবে দুটো বস্তুর বিভব কি অবস্থায় থাকবে তার উপর। খুব ভালো কথা, এইটা আমরা বুঝলাম। এইবার আমাকে একটু জানতে হবে এই তড়িৎ প্রবাহ আর আধানের মধ্যে সম্পর্কটা কি, মানে দুজনে, মানে আমি বলছি তড়িৎ প্রবাহিত হচ্ছে, আমি আবার বললাম যে তড়িৎ প্রবাহের ফলে আধান এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে, তাহলে তাদের মধ্যে সেই সম্পর্কটা কি? ধরো আমি এ একটা পরিবাহী নিলাম, বি আর একটা পরিবাহী নিলাম, তাদের একটা ধাতব তার দিয়ে যুক্ত করলাম, বা একটা পরিবাহী তার ধাতব তার দিয়ে যুক্ত করলাম। তার মানে এখন পরিবাহী দুটো যুক্ত, ধরো একটা জায়গায় আমি মাইনাস নিলাম, মানে নিম্ন বিভব নিলাম, নেগেটিভ নিলাম, তাহলে এটা নিম্ন বিভব, ভালো করে একটু বুঝবে। আবার আর একটা জায়গায় আমি প্লাস নিলাম, মানে এটা উচ্চ বিভব। ওকে, তাহলে এভাবে যখন যুক্ত করলাম, আচ্ছা ইলেকট্রন কি একটা আধান তো, এবং তার মানে এখানে মাইনাস হয়েছে, মানে আমি সেই প্রথমে পড়েছিলাম একে মাইনাস পরিবাহিত করা, মানে এখানে কি অধিক ইলেকট্রন রয়েছে, অধিক ইলেকট্রন রয়েছে, আর এখানে কি কম ইলেকট্রন রয়েছে। তাহলে একদিকে অধিক ইলেকট্রন, একদিকে কম ইলেকট্রন, তাহলে সবসময় কি হবে? অধিক ইলেকট্রন থেকে কম ইলেকট্রনের দিকে ফ্লোটা হবে, যাতে ইলেকট্রনের পরিমাণটা সমান হয়। এইখান থেকে এই জিনিসটা বুঝতে হবে, যেখানে একটা সাইন কনভেনশন বা একটা প্রথা আছে। আধান অর্থাৎ ইলেকট্রন যখন নিম্ন বিভব থেকে উচ্চ বিভাগের দিকে যাবে, তখন ধরা হয় তড়িৎ প্রবাহিত হচ্ছে ঠিক তার উল্টো দিকে, অর্থাৎ ইলেকট্রনের প্রবাহ সর্বদা হবে নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে, এবং তড়িৎ প্রবাহ প্রথাগতভাবে তড়িৎ প্রবাহ হবে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে। এইটা আমাদের একটা প্রথাগত জিনিস, এটা কিন্তু ভালো করে বুঝতে হবে। ওকে, তাহলে এইটা হলো। এবার এই যে আধানটা আমরা পড়লাম, তাহলে তড়িৎ প্রবাহ কি আমরা বুঝতে পারলাম এখান থেকে, তড়িৎ বিভব বুঝতে গিয়ে তড়িৎ প্রবাহটাও আমাদের পড়া হয়ে গেল। তাহলে এবার আমরা এককে আসি, এককে আসি। তড়িৎ প্রবাহের একক আমরা বলেছিলাম কি, তড়িৎ প্রবাহকে আই দিয়ে ডিনোট করা হয়, আই ইকুয়াল টু কিউ বাই টি, অর্থাৎ আধান বাই সময় আমরা দেখতে পাচ্ছি। তাহলে আধান বাই সময়, তাহলে টোটাল কিউ ইকুয়াল টু আই ইন্টু টি, এইভাবে ভাববো। কিউ মানে কত? আধান, তার এসআই একক কি? কুলম্ব। এইবার আমরা জানলাম তোমার তড়িৎ প্রবাহ, এটা হচ্ছে তড়িৎ প্রবাহ, আই ইকুয়াল টু তড়িৎ প্রবাহ। তাহলে তড়িৎ প্রবাহের এসআই একক হচ্ছে অ্যাম্পিয়ার, টি মানে সেকেন্ড। এই ফর্মুলাটা খুব ইম্পর্টেন্ট, আমাদের এমসিকিউতে আছে। কুলম্ব ইকুয়াল টু অ্যাম্পিয়ার ইনটু সেকেন্ড, আর এইটা হলো এসআই একক তড়িৎ প্রবাহের। বুঝতে পারলাম? খুব একটি ইম্পর্টেন্ট রিলেশন। ওকে, তো আমরা কি পড়লাম? তড়িৎ আধান, কুলম্বের সূত্র, তড়িৎ বিভব নিয়ে একটা আইডিয়া আমাদের হলো, কিভাবে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে ভাবা হয়, এইটা, এই আইডিয়াটাও আমাদের হলো। ভেরি গুড। তাহলে এইবার আমরা তড়িৎ বিভবের একটা অন্য সংজ্ঞা একটু যাই। তড়িৎ বিভবের একটা অন্য সংজ্ঞা, মানে তড়িৎ বিভবটাকে আমরা খুব আসে পরীক্ষায়, তড়িৎ বিভবটাকে আমরা কৃতকার্যের সাপেক্ষে দেখব। কৃতকার্য কি আদৌ এখানে কোনো কৃতকার্য হচ্ছে, বা কিভাবে ভাবা? তড়িৎ বিভবকে কৃতকার্যের সাপেক্ষে কিভাবে দেখা যায়? দেখো, আমি প্রথমে বলেছিলাম, ধরো এখানে কোনো একটা আধান রেখেছো তুমি, যে কোনো একটা প্লাস পজিটিভ একটা আধান তুমি এখানে রেখেছো। এই আধানটা রেখেছো মানে ধরো এর এরকম একটা রেঞ্জ জুড়ে এর একটা অ্যাক্টিভ তড়িৎ আকর্ষণ বল এই রেঞ্জটার মধ্যে থাকছে, এরিয়াটার মধ্যে থাকছে, মানে এতটা জায়গা জুড়ে একটা ভালো আকর্ষণ বল থাকছে, সেটাকে কি বলছি বলো? তড়িৎ ক্ষেত্র। তাহলে এই আকর্ষণ বলের মধ্যে তুমি অন্য কোনো একটা আধানকে যখনই প্রবেশ করাতে চাইছো, তাহলে এই জায়গায় কি, এই যে বেডটা, তাহলে এই বেড অর্থাৎ তড়িৎ ক্ষেত্রের এই বেডটা
একে বাধাটাকে টপকে এর কাছে আসতে হচ্ছে। তার মানে এইখানে যদি একটা একক আধান তোমার থাকে, সেই একক আধানটাকে মাস্ট কিছুটা কৃতকার্য করতে হচ্ছে। সেই কৃতকার্যটা না করলে এই আকর্ষণ বলটাকে টপকে এই বিন্দুতে আসতে পারবে না। কেমন? এবার যদি ধরে নেওয়া হয় এই দূরত্বটা অসীম, এটা একটা অসীম দূরত্ব, মানে অসীম দূরত্ব থেকে তুমি নিয়ে আসছো, তুমি বার করতে চাইছো এই নির্দিষ্ট বিন্দু, অর্থাৎ এটা এ বিন্দু, এখানে একটা অসীমে ধরে নাও একটা বিন্দু রয়েছে বি। তুমি বার করতে চাইছো যে বি বিন্দুর সাপেক্ষে এ বিন্দু তড়িৎ বিভবটা কত, মানে তড়িৎ বিভব বার করতে চাইছো এ বিন্দুতে। তার মানে এ বিন্দুতে কোনো একটা আধান, একক আধানকে অনেক অসীম দূরত্ব থেকে তুমি এখানে আনবে, এবং তোমাকে সবসময় মাথায় রাখতে হবে যে যদি এক্সাক্ট কৃতকার্যটা আমাকে পেতে হয় তাহলে এইখানেও তো একটা বিভব হতে পারে। তাহলে এইখানে আমাকে ভাবতে হবে এইভাবে যে এখানে একটা শূন্য বিভব, মানে বি বিন্দু যেটা, সেখানে একটা থাকতে হবে, শূন্য বিভব থাকতে হবে। অর্থাৎ শূন্য বিভবের একটা স্থান থেকে তুমি কোনো একটা একক আধানকে এই বিন্দুতে আনছো, তবেই কিন্তু বোঝা যাবে এক্সাক্ট ওই বিন্দু থেকে এই বিন্দুতে আসতে কতটা কার্য হলো। ওকে, তাহলে এই শূন্য বিভব যদি তোমাকে বার করতে হয়, মানে শূন্য বিভবের কোনো একটা জায়গা যদি বার করতে হয়, তাহলে এই বিন্দু থেকে একটা অসীম দূরত্বে কোনো একটা বিন্দুকে তোমাকে ভাবতে হবে, তাছাড়া নিশ্চয়ই শূন্য বিভব সম্ভব না। তাহলে তাহলে তোমাকে তড়িৎ বিভবের সংজ্ঞাটা আমি কিভাবে দেবো? কোনো একটা একক আধানকে অসীম থেকে, অসীম দূরত্ব থেকে তড়িৎ ক্ষেত্রের কোন বিন্দুতে নিয়ে যেতে যে কার্য করতে হয়, তাহলে এই কার্যটাই এই পয়েন্টে, আমি এই পয়েন্টে বিভব বার করছি, এই পয়েন্টে কিভাবে সঞ্চিত থাকবে? তড়িৎ স্থিতিশক্তি রূপে, তড়িৎ স্থিতিশক্তি রূপে সঞ্চিত থাকবে। তাহলে এখান থেকে আরেকটা জিনিস জানা গেল যে কোন একটা বিন্দুর বিভব মানে ওই বিন্দুতে থাকা তড়িৎ স্থিতিশক্তি, তড়িৎ স্থিতিশক্তিটাই এই বিন্দুর বিভব। ওকে, তো আবার তার মানে আমাকে যদি বলা হয় যে এই বিন্দুতে বিভব ভি, এই কথার অর্থ কি? এবং এই বিন্দুতে বিভব ভি এবং আমি অসীম দূরত্ব থেকে প্লাস কিউ একটা আধানকে আনতে চাইছি, তাহলে আমার কত কৃতকার্য হবে এটা আমাকে বলা যেতে পারে। তাহলে যখনই বলা হলো এই বিন্দুর বিভব ভি, তার মানে আমি এটুকু আমার মাথা নিয়ে নিল যে একক ধনাত্মক আধানকে অসীম থেকে এই বিন্দুতে আনতে ভি কার্য করতে হচ্ছে। ওকে, তাহলে এবার যদি কিউ আধানকে আনতে হয় তাহলে টোটাল কার্য কত করতে হবে বলো? ভি কিউ কার্য করতে হবে, এবং সেটা ইকুয়াল টু তাহলে কি ডাব্লিউ, মানে ভি কিউ কার্য করতে হলো সেটা আমার ডাব্লিউ। তাহলে এখান থেকে কি কি, যদি ভি যদি বিভব হয়, কিউ আধানের জন্য যদি আমাকে কার্য করতে হয়, আর ডাব্লিউ জুল যদি কার্য হয়, তাহলে ডাব্লিউ ইকুয়াল টু ভি বাই কিউ, আবার ভি ইকুয়াল টু ডাব্লিউ বাই কিউ। এইটা হলো বিভবের কৃতকার্যের সাপেক্ষে একটা সংজ্ঞা। কেমন? কৃতকার্যের সাপেক্ষে এটা হলো সংজ্ঞা। ভেরি গুড, এটা আমরা বুঝলাম। তো এই হয়ে গেল তড়িৎ প্রবাহের একটা অন্যরকম সংজ্ঞা। এবার যদি বলা হয়, আস্তে আস্তে আমি মুছছি এটা, এবার যদি বলা হয় যে বিভব পার্থক্য কাকে বলে? বিভবটা তো পড়লাম, কৃতকার্য দিয়ে বুঝলাম, বিভব পার্থক্য কাকে বলে? বিভব পার্থক্য হচ্ছে ধরো কোনো একটা বর্তনীর মধ্যে বা একটা তড়িৎ ক্ষেত্রের মধ্যে অলরেডি এখান থেকে একটা তুমি একক আধানকে এনেছো, এটা ধরো বি বিন্দু, সরি এটা ধরো এ বিন্দু, আর একটা বিন্দু ধরো এখানে। তাহলে এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে একটা আধানকে এ বিন্দু থেকে বি বিন্দুতে ট্রান্সফার করতে যে কার্য করতে হবে, তার কারণ এ আর এর মধ্যে তো আকর্ষণ বল কাজ করছে, একটা আকর্ষণ বা বিকর্ষণ বল একটা কাজ করছে। তাহলে কোন একটা একক ধনাত্মক আধানকে এই বিন্দু থেকে এই বিন্দুতে নিয়ে যেতে যে পরিমাণ কার্য করতে হয় তাকে বলা হয় এই দুটো বিন্দুর বিভব পার্থক্য। কেমন? তাহলে বিভব পার্থক্যটাকে কি বলা হবে বলো? আরেকবার বলি, একক ধনাত্মক আধানকে কোন একটা তড়িৎ প্রবাহ চলাকালীন বা তড়িৎ ক্ষেত্রের মধ্যে
এক বিন্দু থেকে অপর বিন্দুতে নিয়ে যেতে যে পরিমাণ কৃতকার্য করতে হবে সেটা হচ্ছে বিভব পার্থক্য। তাহলে যদি লেখা যায় এইভাবে VA মাইনাস VB ইকুয়াল টু, মানে ধরো এরকম ভাবে লেখা গেল ইকুয়াল টু, এইরকম ভাবে একই রকম ভাবে লিখবো, কারণ V এর জায়গায় এখন বিভব পার্থক্য অর্থাৎ A না। তাহলে এইভাবে যে লেখাটা হলো, এই লেখাটার মানে হচ্ছে কিউ কুলম্বকে A বিন্দু থেকে B বিন্দুতে সরাতে W কার্য করতে হয়েছে। কিউ কুলম্বকে A বিন্দু থেকে B বিন্দুতে সরাতে W কার্য করতে হয়েছে। তাহলে এই হয়ে গেল। তাহলে এইখান থেকে আরেকটা আমরা দেখো, যদি আমি এককের মাধ্যমে ভাবি তাহলে কি বলো, ডাব্লিউর একক কি, কার্য মানে জুল, কুলম্বের একক কি বলো, কিউ মানে তো আধান মানে কুলম্ব, এবং এটা মাথায় রাখো তোমার বিভব পার্থক্যের একক হচ্ছে ভোল্ট। এখান থেকে আরেকটা আমি রিলেশন পেলাম, এই রিলেশন গুলো খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু এমসিকিউ তে পড়ে। তাহলে রিলেশনটা কি দাঁড়ালো বলো, যে জুল ইকুয়াল টু কুলম্ব ইনটু ভোল্ট। আজকে আমরা এইটুকু শেষ করলাম। পরের দিন আমরা বিভব পার্থক্য আমাদের হয়ে গেল, পরের দিন আমরা শুরু করব ইলেকট্রোমোটিভ ফোর্স বা ইএমএফ অর্থাৎ তড়িৎচালক বল। ওকে।